আচ্ছা, আমরা গত ক্লাসে তাপমাত্রা কনভার্ট শিখছি। তারপর আহ, তাপ দিলে বা তাপমাত্রা বাড়ালে কোনো বস্তুর আয়তন, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল কিভাবে বৃদ্ধি পায় সেগুলো শিখছি। তো এখানে একটা অঙ্ক ছিল রিং এর অঙ্ক। তো রিং এর অঙ্কটা কিরকম দেখো। ধরো এরকম একটা রিং আছে, এর একটা ব্যাস দেওয়া আছে সাপোজ R1, আর তোমার কাছে একটা গোলাকার বস্তু আছে, ধরো এর ব্যাসার্ধ হচ্ছে R2। তো দুইজনই মনে করো একটা তাপমাত্রায় ছিল, ধরো সেটা হচ্ছে সাপোজ 30°C। এখন তুমি কি করলে, তুমি এই বস্তুর মানে পরিবেশের এই বস্তুর তাপমাত্রাটা বৃদ্ধি করবে। তার মানে রিং এর তাপমাত্রা বৃদ্ধি করব না, জাস্ট বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করব। তার মানে কি, বস্তুকে আলাদা একটা জায়গায় নিয়ে তুমি হচ্ছে তাপ প্রদান করবা। তাহলে তাপ প্রদান করলে কি হবে, আমরা জানি যে তাপ প্রদান করলে বস্তুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, এই তিনটা জিনিস হচ্ছে চেঞ্জ হয়। তো তুমি যদি তাপ প্রদান করো তাহলে এই তিনটা জিনিসই বৃদ্ধি পায়, আর তুমি যদি তাপ হ্রাস করো বা কমাও তাহলে তিনটা জিনিসই কমে। তো তার মানে আমি যদি এই বস্তুকে তাপ দিই তাহলে বস্তুর এই তিনটা প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে, এই তিনটা প্যারামিটার বৃদ্ধি পাবে। তো যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে দেখো, আমার টার্গেট হচ্ছে এই বস্তুকে এই রিং এর মধ্য দিয়ে প্রবেশ করানো। তাহলে এই মনে করো একটা গোলাকার জায়গা আছে, এই জায়গার ভিতর দিয়ে তুমি একটা বল পাস করাবা। ধরো একটা বল, এই বলকে এই জায়গাটা দিয়ে পাস করাতে হবে। তাহলে এখন যদি বলের বলের আকারটা যদি এই জায়গার আকারের থেকে বড় হয়ে যায়, তাহলে তো আর এই বলটা এই জায়গার ভিতর দিয়ে প্রবেশ করতে পারবে না বা পাস করতে পারবে না। তো এইটাই হচ্ছে আমাদের চেক করতে হবে, যে এরা যে তাপমাত্রায় ছিল সেই তাপমাত্রা থেকে যদি আমি বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করি, বৃদ্ধি করলে এই রিং এর ভিতর দিয়ে এই বস্তুকে প্রবেশ করানো সম্ভব কিনা, এইটাই হচ্ছে চেক করতে হবে। তো এই ঘটনা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কথা হলো যে আমার কাছে তো তিনটা প্যারামিটার আছে, আমি কোন এই তিনটার মধ্যে কোনটা ব্যবহার করব, কোনটা ব্যবহার করলে আমার আসলে এই অঙ্কটার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। আমাদের কাছে দৈর্ঘ্য বৃদ্ধি করার, দৈর্ঘ্য পরিমাপ করার একটা প্যারামিটার আছে, ক্ষেত্রফলের একটা প্যারামিটার আছে, আবার আয়তনের একটা প্যারামিটার আছে। বাট আসলে আমাদের মেন টার্গেট, আমাদের মেন টার্গেট এই যে রিং এর যে ব্যাস R2, এই রিং এর ব্যাস আর এই, সরি ব্যাস না, ব্যাসার্ধ আর কি, এই রিং এর ব্যাসার্ধ আর এই বলের ব্যাসার্ধ, এদের মধ্যে হচ্ছে তুলনা করতে হবে। তো কি হবে যদি R1 গ্রেটার দেন R2 হয়, তাহলে প্রবেশ করবে না। আর যদি R1 লেস দেন অর ইকুয়াল টু R2 হয়, তাহলে প্রবেশ করবে। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এই তুলনাটা করা, R1 আর R2 এর মধ্যে তুলনা করা। তাহলে আমাদের টার্গেট কি, R1 R2 তুলনা করা। তো এখন বের করব কিভাবে। তো তুমি যদি দৈর্ঘ্যের ব্যাপারটা আনো, দৈর্ঘ্য দিয়েও এটা করা যাবে। তুমি যদি ক্ষেত্রফল আনো, ক্ষেত্রফল দিয়েও করা যাবে। আয়তন নিলে আয়তন দিয়েও করা যাবে, সমস্যা নেই। কিন্তু একটা একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি দেখো, এই বল, এই বা এই বস্তু, এটা তো একটা গোলক, গোলকের আয়তন ঠিক আছে মাপা আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা রিং এর আয়তন আসলে মাপা টাফ। কারণ একটা রিং কি, R1 হচ্ছে ধরছি এই রিং এর যেটা, সরি এইখানে একটু ভুল করছি, এখানে একটু ভুল হয়েছিল, এবার ঠিক আছে। এটা হচ্ছে R1। তো বলতেছিলাম যে
বস্তুর আয়তন পরিমাপ করা সম্ভব, তাহলে বস্তুর জন্য এই ভি তুমি ব্যবহার করতে পারবে। কথা হলো একটা রিং এর আয়তন পরিমাপ করা সম্ভব কিনা বা ওটা বুদ্ধিমানের কাজ কিনা। চিন্তা করা, একটা রিং রিং হচ্ছে জাস্ট একটা কি বলা যায়, একটা সুতার মতো। তুমি সুতারটাকে দুই পাশ থেকে বাঁধছো, বেঁধে একটা রিং এর মতো তৈরি করছো। তো রিং এর যখন আমরা তৈরি করি, রিং এর আসলে একটা ক্ষেত্রফল থাকে। খেয়াল করে দেখো, এই রিংটা কিন্তু একটা কি বলে, তার পৃষ্ঠের একটা ক্ষেত্রফল নিয়ে আছে। এর কিন্তু আয়তনটা তো উল্লেখযোগ্য না, আয়তনটা নগণ্য, কারণ এর পুরুত্বটা নগণ্য। তাহলে রিং এর জন্য আসলে আয়তন হিসাব করাটা উচিত হবে না। তাহলে বাকি থাকলো কি, দৈর্ঘ্য আর ক্ষেত্রফল। তাহলে এখন দৈর্ঘ্যের কাছে আসি, দৈর্ঘ্য মাপা যাবে কিনা, বা দৈর্ঘ্য দিয়ে আমরা আসলে কিভাবে মাপবো। আমরা পরিসীমা পড়ছি, যেহেতু রিং হচ্ছে একটা বৃত্ত, রিং যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের কি পরিসীমা সম্ভব। পরিসীমা আমরা কেমনে মাপি, পরিসীমা হচ্ছে 2πr, এবং এটা কার পরিসীমা, বৃত্তের। আচ্ছা, আয়তন হচ্ছে, বস্তুর আয়তন নির্ণয় করা যাবে, কিন্তু রিং এর আয়তন তুমি কেমনে নির্ণয় করবা। রিং এর কি বলে, ব্যাসার্ধ জানো, বাট রিং এর পুরুত্বটা তো অনেক কম। তো আয়তন আসলে কখন মাপা হয়, আয়তন মাপা হয় যদি কোনো বস্তুর উল্লেখযোগ্য একটা পুরুত্ব অথবা উচ্চতা থাকে। এই রিং এর তো এরকম উচ্চতা নাই। যদি রিং এর বদলে এরকম থাকতো, ধরো তোমাকে রিং না দিয়ে এরকম কিছু দেওয়া আছে, সিলিন্ডারের মতো। ধরো রিং নাই, রিং এর বদলে হচ্ছে এটা দেওয়া। তাহলে দেখো, এই সিলিন্ডারের কিন্তু একটা উচ্চতা বা পুরুত্ব এখন আছে, উল্লেখযোগ্য পুরুত্ব। তাহলে এর জন্য আয়তন তুমি মাপতে পারো, কিন্তু এর আয়তন তুমি এখন কেমনে মাপবা, এর আয়তন তো মাপা টাফ। তাহলে বস্তুর জন্য আয়তন হিসাব করা গেলেও রিং এর জন্য আয়তনটা হিসাব করা যাচ্ছে না। এই জন্য আমরা আয়তন দিয়ে অঙ্কটা করতে পারবো না, বা করা উচিত হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আয়তন সম্ভব না, বা সম্ভব না বলতে আসলে আয়তন ইউজ করা উচিত হবে না। তাহলে কি অপশন থাকলো, অপশন থাকলো আরো দুইটা, এল আর হচ্ছে এ। দৈর্ঘ্যের কাছে আসি, দৈর্ঘ্য কি জিনিস। দৈর্ঘ্য হচ্ছে, যেহেতু বৃত্ত, একটা বৃত্তের দৈর্ঘ্য বলতে বোঝায় হচ্ছে তার পরিসীমা। তো বৃত্তের পরিসীমা নির্ণয় করতে পারবো, বৃত্তের পরিসীমা 2πr। আর আমাদের যে রিং, রিংও একটা বৃত্তের মতো দেখতে, তাহলে এর ক্যালকুলেশন সম্ভব। কথা হইলো, তুমি বস্তুর দৈর্ঘ্য কেমনে মাপবা, বস্তুর দৈর্ঘ্য তো মাপা সম্ভব না এখানে। বস্তুর দৈর্ঘ্য কেমনে মাপতে পারো, বস্তুকে তুমি একটা মাঝখান দিয়ে ধরো, বস্তুটা কাইটা ফেললা, একেবারে মাঝখান দিয়ে যদি বস্তু কাটো, তাইলে কি হবে, এটা গোলক ছিল, অর্ধগোলক হয়ে যাবে। এখন অর্ধগোলক হলে কি হবে, অর্ধগোলকের এই যে নিচের এই তলটা, এটা কি একটা রিং এর মতো হয়ে যাবে, বা বৃত্তের মতো হয়ে যাবে। তাহলে ওই বৃত্তের দৈর্ঘ্য তুমি এখন মাপতে পারবা। বুঝতে পারছো? বস্তুর দৈর্ঘ্য মাপতে হলে, হ্যাঁ, আমি মানে তিনটা অপশন আছে, আমি তিনটা অপশনই বোঝাচ্ছি যে কোনটা ইউজ করা উচিত হবে। আমরা আয়তন শেষ করছি, এখন দৈর্ঘ্য নিয়ে বলতেছি যে এইখানে একটা ক্ষেত্রফল আসছে, ঠিক আছে, কিন্তু এইটা কি একটা কি বৃত্তের মতো দেখতে, আর বৃত্তের তো তুমি পরিসীমা বের করতে পারো, ওই পরিসীমাটাকেই আসলে বৃত্তের দৈর্ঘ্য বলা হয়। এই পরিসীমাটাই হচ্ছে আসলে দৈর্ঘ্য। তো তাহলে তুমি কি করতে পারতেছো, যদিও এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, তুমি এই ক্ষেত্রের দৈর্ঘ্যটা মাপতে পারতেছো, যেমন এই বৃত্তের মাপতে পারতেছো। তাহলে এল দিয়ে করা যাবে দুইটা অঙ্কই, মানে দুইটা কাজই করা যাবে। কিন্তু যেহেতু ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলের একটা ব্যাপার আসছে, এরও একটা ক্ষেত্র আছে, এরও একটা ক্ষেত্র আছে, তাই আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক রাশি হচ্ছে ক্ষেত্রফল। আয়তনও না, দৈর্ঘ্যও না, আমরা হচ্ছে ক্ষেত্রফল নিয়ে কাজ করব। ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কটা ক্ষেত্রফল দিয়ে করতে হবে। তাহলে রিং এর ক্ষেত্রফল আমরা জানি, রিং এর ক্ষেত্রফল
এটা হবে হচ্ছে পাই আর স্কোয়ার বা পাই আর ওয়ান স্কোয়ার। কথা হলো বস্তুর ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল কি হবে? এটাও কি পাই আর স্কোয়ার হবে? বস্তুর জন্য আমরা পাই আর স্কোয়ার ব্যবহার করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে পাই আর স্কোয়ার হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক মানে যার জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ আছে, বা সহজ কথা যার ক্ষেত্র আছে, খালি আয়তন সম্ভব না যার মেজার করা, তার জন্য পাই আর স্কোয়ার। যেমন এই যে বোর্ডটা দেখতেছো তোমরা, বোর্ডটার কি জায়গা মাপতে পারবা, ক্ষেত্রফল মাপতে পারবা, বাট বোর্ডটার আয়তন কিন্তু মাপা অত সহজ না, কারণ বোর্ডের যে পুরুত্বটা এটা কিন্তু অনেক কম, তাই এর আয়তন থেকে এর ক্ষেত্রফলটা মাপা সহজ বেশি, এই জন্য এর ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে এর ক্ষেত্রফল আমরা কেমনে বের করবো? বোর্ডেরটা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, বোর্ডের ক্ষেত্রফল। কিন্তু যদি এই ডাস্টারের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে ডাস্টারের ক্ষেত্রফলও কি আমরা এরকম দৈর্ঘ্য গুণ প্রস্থ করব? ডাস্টারের তো দৈর্ঘ্য গুণ প্রস্থ করা সম্ভব না, কারণ ডাস্টারের তল আছে কয়টা? এই একটা তল, এইটা আরেকটা তল, আবার দেখো এই সাইডে একটা তল, এই সাইডে আরেকটা তল, আবার এই সাইডেও একটা, এই সাইডেও একটা, 6টা তল। কিন্তু তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা তল নিয়ে হিসাব করতেছো, তাইলে তো এই বস্তু আর হিসাব হচ্ছে না, হিসাব হয়ে গেল খালি এই তলের। কিন্তু তোমাকে তো বস্তু দেওয়া হয়েছিল বা ডাস্টার দেওয়া হয়েছিল, তাহলে যখন এরকম একটা বস্তু আসবে, বস্তু বলতে ঘন বস্তু আর কি, ঘন বস্তু বলতে বোঝানো হয় যার আয়তনটা মেজার করা পসিবল। যখন এরকম ঘন বস্তু আসবে তখন তার ক্ষেত্রফলটা মাপার একটু অন্য নিয়ম আছে। তখন ওটাকে আমরা বলি হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে সব ক্ষেত্রফল। এই যে 6টা তল তুমি পেলে, এই 6টা তলকেই তোমার এখন হিসাব করতে হবে, 6টা তলের ক্ষেত্রফল হিসাব করতে হবে। তো এরকম এই বোর্ডের দেখো, বোর্ডের ক্ষেত্রফল কি করব? জাস্ট দৈর্ঘ্য প্রস্থ করব। কিন্তু যখনই আমাদের কাছে এই বস্তু আসবে, ঘন বস্তু আসবে, তখন আমরা হিসাবটা কিরকম করব? তখন হিসাব হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। এটা কিভাবে আসলো এটা আমি দেখাচ্ছি, অঙ্কে আমরা একটু পরে আসি। মনে করো এটা হচ্ছে তোমার ডাস্টার, এটা ডাস্টারের মনে করো এইটা হচ্ছে এ, এইটা বি, তার মানে কি তার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, আর এই যে এখান থেকে এইটা হচ্ছে সি। তাহলে কি কি পাইলাম? দৈর্ঘ্য এ, প্রস্থ বি, আর এটা উচ্চতা হচ্ছে সি। তাহলে যখন তুমি উপরের তলটা নিয়ে হিসাব করবা, উপরের তল বলতে এই যে কালো, ডাস্টারের কালো তলটা, তাহলে কালো তলের ক্ষেত্রফল কি হবে? এবি। খেয়াল করো এই কালো তলের হুবহু একটা অংশ কিন্তু আবার নিচেও আছে, এই যে নিচের অংশ। তাহলে এর যদি ক্ষেত্রফল এবি হয়, নিচেরটাও কিন্তু এবি হবে। তাহলে তুমি কয়টা তল পেয়ে গেলা? 2টা, এবং 2টারই ক্ষেত্রফল এবি। তাহলে এখানে হবে 2 ইন্টু এবি, 6টার মধ্যে 2টা নিয়ে ফেলছো, বাকি থাকলো আরো 4টা। এখন এই 4টার কাছে আসি। দেখো মনে করো এইটা নিচ্ছ, এখন এটা বলতে কোনটা বুঝালাম? এটা বলতে আমি এই অংশটা বুঝাচ্ছি এখন। তাহলে যদি এইটা এখন হিসাব করি, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? খেয়াল করো, এইটা যদি এ হয় তাহলে এইটাও এ, আর এইটা কি? এটা হচ্ছে সি, তাহলে এটার ক্ষেত্রফল এসি, তাহলে এসি। এখন এরকম কয়টা তল আছে? এই সাইডেও একটা আছে, ঠিক এর বিপরীতেও আরেকটা আছে, অর্থাৎ 2টা এসি আছে, তাহলে 2 এসি। এখন বাকি থাকলো কোনটা? একেবারে সবচেয়ে ছোটটা, ওইটা কি হবে? বিসি, তাহলে 2 ইন্টু বিসি। তাহলে দেখো 6টা তল,
তুমি 6টা তলেরই ক্ষেত্রফল পেয়ে গেছো। এখন যদি আমি এই 6 মানে এই কয়টাকে যোগ করে ফেলি, যোগ করলে কি পুরা ডাস্টারের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে যোগ করলে কি হবে দেখো, যোগ করলে এটা পাওয়া যাবে। এইটাকে বলে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আয়তকার মানে কি? আয়তকার মানে যার প্রত্যেকটা তল হচ্ছে আয়তক্ষেত্রের মতো দেখতে, যেমন ডাস্টারের প্রত্যেকটা তল দেখবা আয়তক্ষেত্রের মতো দেখতে। এজন্য আয়তকার ঘনবস্তু। ঘনবস্তু মানে কি? যার আয়তন মেজার করা সম্ভব, পরিমাপ করা সম্ভব। আর ক্ষেত্রফল তো তোমরা জানোই, তলের একটা জায়গা। তাহলে এই সূত্র কেমনে আসছে বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এটা পাইলাম হচ্ছে আয়তকার বস্তুর জন্য। তাহলে এরকম তো একটা গোলকের জন্য পাইতে পারি। গোলক বলতে একটা ফুটবল বা ক্রিকেট বল যাই বলো, তার জন্য তো পাইতে পারি। তো গোলকেরটা হয় হচ্ছে, গোলক হচ্ছে ঘনবস্তু, গোলকের ক্ষেত্রফল এটা হয় হচ্ছে 4πr²। যেহেতু সে ঘনবস্তু তাই তার জন্য এখন আর শুধু πr² লেখা যাবে না, 4 দিয়ে গুণ দিতে হবে। এরকম ভাবে আরো আছে, সিলিন্ডার আছে, তারপর কোনক আছে, আর কি কি যেন আছে, তোমরা ঘন জ্যামিতিতে হয়তো পড়ছো এগুলা। তো ঘনবস্তুর হিসাব আসলে ক্ষেত্রফলের এই সূত্রগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, 4 কেন? 4 এটা হচ্ছে আসলে ইন্টিগ্রেশন করে আসছে। ইন্টিগ্রেশন তো আর তোমাদের নাই, এটা প্রমাণ পাইবা সামনে, সমস্যা নাই। এইটা আর কি এত সহজে আসে নাই, আরো কঠিন ভাবে আসছে। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমাদের রিং আর বল, তাহলে রিং এর ক্ষেত্রফল আমরা হিসাব করব πr² দিয়ে বা πr1² দিয়ে। আর যেহেতু বস্তু একটা গোলক, তাহলে বস্তুর জন্য এটা। তাহলে আমরা কি করব? আমাদের আসলে কিন্তু রিং নিয়ে কোনো কাজ নাই, রিং এর কোনো তাপমাত্রা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে রিং এর জন্য R1 আগেও যা থাকবে পরেও তাই থাকবে, চেঞ্জ হবে হচ্ছে বস্তু। তাহলে বস্তুর জন্য এইটা হচ্ছে A1 বা আদি ক্ষেত্রফল, আর A2 বের করবা এভাবে, এটা মনে করো R2'। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করার পর যে ক্ষেত্রফল A2। আর আমরা সূত্র কি পড়ছি? সূত্র পড়ছি এরকম যে A2 সমান A1 ইন্টু 1 প্লাস, যেহেতু তুমি ক্ষেত্রফল হিসাব করতেছো তাই হচ্ছে বিটা ডেল টি। তো সবকিছুই দেখবা অঙ্কে দেওয়া আছে, মান বসাবা, A2 বের করবা, A2 থেকে এই R2' বের করবা। অঙ্কটা ক্লিয়ার বা বুঝতে পারছো তো কিভাবে কি করতে হবে? আচ্ছা, তো এই অঙ্কটা আসলে কত নাম্বার অঙ্কে আছে আমি বলে দিই। আচ্ছা, এই হচ্ছে, হ্যাঁ এই যে 7 নাম্বার অঙ্ক দেখো। এই যে 12 সেন্টিমিটার ব্যাসের একটি লোহার গোলককে যদি 10 সেন্টিমিটার ব্যাসের একটি রিং এর মধ্যে প্রবেশ করাতে হয়, তবে গোলকের তাপমাত্রা কত পরিবর্তন করতে হবে। এখন দেখো, এখানে সমস্যা হচ্ছে তোমার যে লোহার গোলক, গোলকের ব্যাসটা কিন্তু রিং এর থেকে অলরেডি বেশি। তাহলে আমি যদি প্রবেশ করাতে যাই, শর্ত কি? গোলকের ব্যাস রিং এর ব্যাসের সমান অথবা ছোট হতে হবে। তাহলে আমরা হচ্ছে সমান ধরবো, সমান ধরলে কি আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো সমান ধরে তোমরা হচ্ছে ওই ডেল টি থেকে T2 বের করবা, মানে রিভার্স কাজ করতে হবে। তো 7 নাম্বারটা বাসায় হচ্ছে ট্রাই করো, না পারলে আমি নেক্সট ক্লাসে করাই দিব।
আচ্ছা 8 নাম্বার দেখো, 8 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, রেল লাইন। এটা জাস্ট আমি বুঝাই দিব। তো রেল লাইন আমরা সবাই হয়তো দেখছি, রেল লাইন এইভাবে থাকে। রেল লাইনের একটা মই মনে করবা। তো ঝামেলা হচ্ছে দুইটা রেল লাইনের পাত, মানে এই একটা পাত আর এর ঠিক পাশে আরেকটা পাত বসানো থাকে, এবং এই পাত দুইটার মাঝখানে একটা গ্যাপ থাকে। তো গ্যাপটা থাকার আসলে কারণ কি? যখন এর উপর দিয়ে ট্রেন যায়, ট্রেন গেলে কি হয়, মনে করো নর্মালি ট্রেন কিচ্ছু আসতেছে না, নর্মালি এই পাতগুলা এভাবে আছে। তো পরিবেশের তাপমাত্রা সাপোজ ধরো 30। তো পরিবেশের তাপমাত্রা 30 ডিগ্রি দিয়ে আসলে কি বোঝানো হয়? এটা দিয়ে বোঝানো হয় যে ওই পরিবেশে যত ধরনের বস্তু আছে, যত ধরনের বস্তু আর কি নর্মালি আছে, তাদের সবার তাপমাত্রা 30। তার মানে এখানে যদি একজন মানুষ না, ঠিক মনে করো একটা কি বলে, একটা বস্তুর মধ্যে মনে করো পানি রাখা আছে, তাহলে ওই পানির তাপমাত্রাও 30। পানিটা যেই পাত্রে রাখা আছে ওই পাত্রের তাপমাত্রাও 30। ইভেন এখানে যে রেলের লাইনের পাত আছে সেই পাতের তাপমাত্রাও 30। তার মানে সবার তাপমাত্রা হচ্ছে 30। তো 30 হইলেও সমস্যা নাই। এখন মনে করো একটা ট্রেন আসতেছে। তো ট্রেন কিভাবে আসে? ট্রেন হচ্ছে চাকা, এই চাকাগুলা এই রেল লাইনের যে পাতের উপর আর কি ঘূর্ণন গতির সাহায্যে সামনে আগাতে থাকে রেল লাইনটা, সরি ট্রেনটা। তো যখন চাকাগুলা এই পাতের উপর দিয়ে যায় তখন আসলে এদের মধ্যে ঘর্ষণ হয়, ফ্রিকশন। অনেকে বলতে পারো যে স্যার এই পাতগুলো তো আমরা দেখছি একেবারে মসৃণ, আবার রেল লাইনের যে চাকা ওইটাও তো মসৃণ না। আসলে কোনো তলই মসৃণ না। যেমন আমি যে বোর্ডের উপর লিখতেছি, এই বোর্ডটাও কিন্তু মসৃণ না। দেখে মনে হচ্ছে অনেক মসৃণ, আসলে মসৃণ না। যদি মসৃণ হতো তাহলে এই যে মার্কার দিয়ে আমি কখনোই এই বোর্ডে একটা দাগ পর্যন্ত দিতে পারতাম না। অর্থাৎ মার্কার তুমি জাস্ট এখানে ধরার সাথে সাথে মার্কারটা পিছলে যেত। তাই কোনো তলই মসৃণ না। তো এই রেল লাইনের পাতগুলো মসৃণ না। তাহলে যখনই দুইটা অমসৃণ তল পরস্পরের কন্ট্যাক্টে আসবে তখনই সেখানে ঘর্ষণ হবে। এখন ঘর্ষণ হলে আমরা কি জানি? ঘর্ষণ হলে ওখানে শক্তির ক্ষয় হয়। তো রেল লাইনটা যে একটা শক্তি নিয়ে সামনে আগাচ্ছিল, তাহলে ওই শক্তির কি একটা লস হবে। আর শক্তির লসটা হচ্ছে তাপ উৎপন্ন করে। তাহলে ট্রেন যখন এর উপর দিয়ে যাবে তখন এখানে তাপ শক্তি উৎপন্ন হবে, এই পাতের উপরে তাপ শক্তি উৎপন্ন হবে। এখন একটু চিন্তা করো, একটা বস্তু ছিল, একটা তাপমাত্রায় একটা বস্তু ছিল, সেখানে হঠাৎ করে তাপ শক্তি চলে আসলো। তাহলে তাপ শক্তি কি করবে? বস্তুর তাপমাত্রা বাড়ায় দেওয়ার চেষ্টা করবে। তাইলে কি হবে? এই যে রেল লাইনগুলো আছে সবার তাপমাত্রা বেড়ে যাবে। ধরো বেড়ে 50 ডিগ্রি হলো, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য T1 আর এটা হচ্ছে T2। এখন যখনই কোনো বস্তুর তাপমাত্রা বাড়বে তখনই কি তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মনে করো এই রেল লাইনটা 2 মিটার লম্বা ছিল, 2 মিটার লম্বা, 30 ডিগ্রিতে ছিল। 50 ডিগ্রি হলে কি অবশ্যই এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তো 2 মিটার থেকে বৃদ্ধি পেয়ে যদি এমন একটা পজিশনে যায় যেখানে এই যে মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের থেকে বেশি বৃদ্ধি পেয়ে যদি যায় তাহলে কি হবে? তাহলে ঘটনাটা অনেকটা এরকম যে দুইটা রেল লাইনের পাত আছে, এখন এ বৃদ্ধি পেয়ে অনেক বেশি বৃদ্ধি পাইছে, তাহলে কি করবে? সে সামনে আগানোর চেষ্টা করবে, কিন্তু দেখবে যে সামনে আরেকটা রেল লাইন এসে চুপচাপ বসে আছে, তাহলে সে কি তাকে ধাক্কা দিবে? এখন ধাক্কা দিয়ে তো আর রেল সরাইতে পারবে না, কারণ প্রত্যেকটা রেল লাইন হচ্ছে এই যে মাঝখানের যে ময়ের মতো অংশ, এইগুলোর সাথে হচ্ছে কানেক্ট করা থাকে, স্ক্রু দিয়ে লাগানো থাকে। তাহলে এই পাতটা এটা সরাইতে পারবে না, তাহলে কি করবে? এর উপরে উঠে যাবে, কারণ উপরে কিন্তু বাধা দেওয়ার কেউ নাই। তাহলে উপরে উঠে গেল, উপরে উঠলো আমার কোনো সমস্যা নেই।
সমস্যা হচ্ছে এর পরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনের সমস্যা হবে। তাহলে ওই ট্রেন যখন আসবে তখন কি হবে, এই পাতের উপর দিয়ে আসতেছে, দেখবে এই পাতটা কি অনেক উপরে, খুব সুন্দর মতো যাবে, এইটা যখনই ক্রস করবে তখন দেখবে যে এই পাতটা নিচে, তাহলে রেল লাইনটা কি একটা দুর্ঘটনার সৃষ্টি হবে এখানে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ট্রেনে যখন চলবে তখন কোনো দুর্ঘটনা হবে কিনা। তো এটা এখন আসলে কেমনে বের করব, কিছুই না, আমাদের জাস্ট চেক করতে হবে ডেল এল। ডেল এল কি, ডেল এল হচ্ছে L2 মাইনাস L1। এই ডেল এলটা গ্যাপের বেশি কিনা, অর্থাৎ এখানে যে একটা গ্যাপ আছে, ধরো এই গ্যাপটা হচ্ছে সাপোজ 2 সেন্টিমিটার, তো ডেল এলটা 2 সেন্টিমিটারের থেকে বেশি কিনা। তো কি করব আমরা, ওই যে সূত্র দিয়ে L2 বের করব, L2 বের করলাম, আমাদের কাছে আগের থেকেই L1 দেওয়া আছে, তাহলে L2 মাইনাস L1 করবা, করার পর দেখবা যেই পার্থক্যটা আসবে ওই পার্থক্যটা এই গ্যাপের চেয়ে বেশি কিনা বা সমান কিনা। যদি সমান হয় তাহলে কি জাস্ট এরা পরস্পরের সাথে একেবারে কানেক্টেড হয়ে থাকবে, একটা আরেকটার উপরে উঠবে না, তাহলে ওইটাতে কিন্তু কোনো ঝামেলা নাই। তাহলে সমান হওয়া পর্যন্ত ঝামেলা নেই, কিন্তু যখনই বেশি হবে গ্যাপ, গ্যাপের থেকে পার্থক্যটা বেশি হবে, তখনই কি একটা দুর্ঘটনা ঘটবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এইটা বের করা, যে পাতের আগের দৈর্ঘ্য এবং পরের দৈর্ঘ্যের যে পার্থক্য ওইটা দুইটা রেল লাইনের মাঝখানের গ্যাপের থেকে বেশি কিনা। অঙ্কটা কি ক্লিয়ার? তো এখানে কিছুই না, তুমি যদি অঙ্ক বুঝতে পারো দেখবা সবকিছু দেওয়া আছে, সবকিছু দেওয়া না থাকলেও বলা থাকবে, একটা হিন্ট দেওয়া থাকবে। যেমন ধরো এখানে এই তাপমাত্রা বলা নাই, এর বদলে কি বলা হলো, কক্ষ তাপমাত্রা। তাহলে কক্ষ তাপমাত্রা কত, এটা হচ্ছে 25°C। যদিও এই তাপমাত্রা বলে নাই, একটা ওয়ার্ড বলে দিছে, তার মানে কি এই ওয়ার্ডটা দিয়ে এই তাপমাত্রাকে বোঝানো হয়েছে। তাহলে তুমি কি T1 জানো। আবার পরে মনে করে এরকম বলা হলো যে ট্রেন আসার পরে তাপমাত্রা দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ হওয়া মানে কি, T2 হচ্ছে 2T1, যেহেতু দ্বিগুণ বা দ্বিগুণ 3 গুণ 4 গুণ যাই থাক বলা থাকবে আর কি। তাহলে এরকম বলা থাকলে আমরা T2 জানতে পারবো, T2 পেয়ে গেলাম। গ্যাপ দেখবা বলা থাকবে, L1 অবশ্যই অবশ্যই বলা থাকবে। এখন কি থাকবে না বা কি না থাকতে পারে, আমাদের সূত্র হচ্ছে L2 সমান L1 1 প্লাস আলফা ডেল টি। এটা তো দেওয়া আছেই, ডেল টি বের হয়ে যাবে যে ইনফরমেশন থেকে। অনেক সময় দেখবা আলফার মানটা দেওয়া নাই, তো একটা রেল লাইন সবসময় ইস্পাত দিয়ে তৈরি হয়, এজন্য তোমরা ইস্পাতের যে আলফার মান এটা মুখস্থ রাখবা। ইস্পাতের আলফার মান মেবি 11.6 ইন্টু 10⁻⁶। এই মানটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, এটাও পরীক্ষা অনেক সময় নাও দিতে পারে। তাহলে আলফা তুমি জেনে গেলে, আলফা জানলে তুমি L2 পেয়ে যাবা, L2 পেয়ে গেলে এখান থেকে ডেল এল বের হয়ে যাবে। এই হচ্ছে অঙ্ক। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার ছিল। তো 8 নাম্বারটা দেখো, 8 নাম্বারে বলছে পাশাপাশি দুটি রেল লাইনের মধ্যবর্তী নিরাপদ দূরত্ব 2 সেন্টিমিটার। যেটা একটু আগে বললাম, যদি প্রতিটি রেল লাইনের দৈর্ঘ্য 10 মিটার হয়, তার মানে L1 হচ্ছে 10 মিটার। 10 মিটার হলে কত তাপমাত্রা পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটবে না। তার মানে কি, যতক্ষণ পর্যন্ত সমান থাকবে, অর্থাৎ আগের দৈর্ঘ্য এবং পরের দৈর্ঘ্যের যে পার্থক্য, ওই পার্থক্যটা এই 2 সেন্টিমিটারের সমান থাকবে, ততক্ষণ কি কোনো দুর্ঘটনা ঘটবে না। তাহলে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ঝামেলা হবে না, তাহলে ওই তাপমাত্রা বের করতে হবে। তো আমি অঙ্কটা করে দিচ্ছি, এটা করলে 7 নাম্বার আবার খুব ইজিলি বুঝতে পারবা। তাহলে আমাদের কাছে কি বলা আছে, L1 30°, 2 সেন্টিমিটার। তাহলে দেখো L1 হচ্ছে 10 মিটার,
T1 হচ্ছে 30, তারপর গ্যাপ গ্যাপ বলতে এক্স চিন্তা করো, এটারে 2 সেন্টিমিটার বের করতে হবে T2। আর বলছে তোমার রেল লাইনগুলো ইস্পাতের তৈরি, তো ইস্পাত হলে আলফা হচ্ছে 11.6 ইন্টু 10⁻6, সবসময় 10⁻6, আর একক হচ্ছে পার কেলভিন। এটার ব্যাখ্যা আগের ভিডিওতে দেওয়া আছে, যদি না পাও এটা দেখে নিও। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে কত তাপমাত্রা পর্যন্ত সুরক্ষিত থাকবে, মানে T2। তাহলে শুরু করি। তাহলে L2 সমান হচ্ছে L1 1 প্লাস আলফা ডেল টি। তাহলে আমরা একটু এটাকে সহজ করি। L2 সমান L1, এটা দিয়ে হচ্ছে গুণ করে দিলাম, তাহলে এটা আসবে তাহলে ডেল টি সমান L2 মাইনাস L1, L1 আলফা। তাহলে T2 সমান উপরে হচ্ছে ডেল এল প্লাস T1। এই ক্যালকুলেশনটা ক্লিয়ার কিনা দেখো, চেক করে দেখো। কিছুই না, আমি জাস্ট গুণ করে সাইড বদল করে আমাদের যে রাশিটা বের করতে হবে তার জন্য একটা বলতে পারো সমীকরণ দাঁড় করাইছি। এখন দেখি কি কি মান জানা আছে। L1 জানা আছে 10 মিটার, আলফা 11.6, T1 30 ডিগ্রি, বাট ডেল এল এর মানটা দেখো কিন্তু দেওয়া নাই, ডাইরেক্ট কোথাও দেওয়া নাই। তো ডেল এল এর মান নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো কারোর কাছে কোনো আইডিয়া আছে ডেল এল কোথা থেকে পাবো? আইডিয়া নাই? দেখো কি বলছিলাম, পার্থক্য যদি গ্যাপের থেকে বেশি হয় তাহলে গ্যাঞ্জাম হবে। তার মানে কি সমান হওয়া পর্যন্ত ঝামেলা নাই। এখন পার্থক্য কোনটা? পার্থক্য হচ্ছে ডেল এল। আর গ্যাপ কোনটা? গ্যাপ হচ্ছে এক্স। তাহলে আমাদের বের করতে হবে কোন তাপমাত্রা পর্যন্ত সুরক্ষিত থাকবে। সুরক্ষিতর শর্ত কি? পার্থক্য আর গ্যাপ সমান হওয়া। তাহলে সমান হওয়া মানে কি? ডেল এল আর এক্স হচ্ছে সেম এখানে। বুঝতে পারছো? তার মানে তুমি ডেল এল যেহেতু পার্থক্য ধরতেছো, পার্থক্য আর গ্যাপ সমান হলে কোনো ঝামেলা হবে না। তাহলে এক্স এর মানটা এখানে বসাই দিতে হবে। তাহলে এখন যদি বসাই তাহলে T2, দেখো সবাই কিন্তু এসআই এককে থাকতে হবে। T1 আছে সেলসিয়াসে, তাহলে কি করতে হবে? কেলভিনে নিতে হবে। এক্স সেন্টিমিটারে আছে, মিটারে নিতে হবে। তাহলে ডেল এল কি হবে? ডেল এল হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻²। 10⁻² মানে কি? এটা মানে হচ্ছে 100 দিয়ে ভাগ দাও, এইটা সমান 10⁻², সেম জিনিস। এগুলো এখন থেকে শিখতে হবে। তাহলে এটাকে আমি এভাবে লিখলাম। এভাবে কেন লিখলাম একটু পরে বুঝতে পারবো। এরপরে হচ্ছে L1 মানে 10, আলফা 11.6
10 ইনভার্স 6 প্লাস প্লাস হচ্ছে T1 সেলসিয়াসে কিন্তু কি বলছি এসআই এককে নিতে হবে, তাহলে 30 যোগ 273 কেলভিনে নিয়ে নিলাম। এখন দেখো 10 ইনভার্স 2 আছে, নিচে 10 ইনভার্স 6 আছে, কাটাকাটি করা যাবে, আবার এখানে একটা 10ও আছে, তাহলে কাটাকাটি করলে কিরকম হয় দেখো। তাহলে 10 এর সাথে যদি এটা গুণ দাও তাহলে পাওয়ার কমে যাবে, 10 ইনভার্স 5 হবে, আর এটা করলে কত হয় 303। তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 10 ইনভার্স 3, তাহলে উপরে থাকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 11.6 প্লাস 303। তাহলে দেখো এটা কত আসে। আচ্ছা কিভাবে কাটলাম এটা দেখো, এটা দিয়ে আসলে কি বোঝায়, যেহেতু 10 ইনভার্স 2 আছে, এটা মুছে দিই, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 5, 10 ইনভার্স 5 মানে কি, বা যে কোনো কিছু মনে করো 10 ইনভার্স x আছে, এটা মানে বোঝায় 1/10 টু দি পাওয়ার x, এটা যে কথা এটা একই কথা। তাহলে এদেরকে এখন এইরকম ভাবে লিখে তাহলে কি হয় দেখো, যেহেতু 10 ইনভার্স 2 আছে তাহলে এটা কি এভাবে লেখা যাবে, তাহলে এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, এইটা 10 ইনভার্স 5 নিচে আছে তাহলে উপরে চলে যাবে 10 টু দি পাওয়ার 5। এখন দেখো যদি এরকম থাকে যে ভিত্তি সেম, ভিত্তি বলতে বোঝানো হয় হচ্ছে যে সংখ্যাটা মেইন, এইটা তো পাওয়ার, তো পাওয়ারটা যে সংখ্যার উপর থাকে ওইটাকে আমরা হচ্ছে ভিত্তি বলি, তাহলে এরও দেখো এর ভিত্তিও 10, এর ভিত্তিও 10, তো ভিত্তি যদি সেম থাকে তাহলে তাদের পাওয়ারের একটা ক্যালকুলেশন করা যায়। তো ওই নিয়মটা কি, ওই নিয়মটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে এটাকে এইভাবে লেখা যায়, এগুলো হচ্ছে পাওয়ারের নিয়ম, হায়ার ম্যাথের অধ্যায় 5.3-তে মেবি 5 আছে এগুলো। তো তাহলে দেখো a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y, সেম সংখ্যা পাওয়ার ভিন্ন, তাহলে 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 স্কোয়ার, সেম সংখ্যা পাওয়ার ভিন্ন, তাহলে এরকম থাকলে কি করা যায়, a টু দি পাওয়ার x মাইনাস y করা যায়, তাহলে এর জায়গায় এখানে কে আছে 10, তাহলে ওইটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 5 মাইনাস 2 মানে 3। তাহলে ক্যালকুলেশন কি বুঝতে পারছো? তাহলে এটা আসলে এখন তোমরা ক্যালকুলেটরের মান বসায় যা আসবে ওটা বের করবা। এখন যেহেতু সব এসআই এককে তুমি কনভার্ট করছো, এই মানটা কেলভিনে আসবে।
অর্থাৎ তাপমাত্রা এককটা কেলভিন থাকবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা 8 নম্বর অঙ্কটা করব, রেল লাইনের অঙ্ক। সেম ভাবে হচ্ছে ঠিক 7 নম্বর অঙ্কটাও রিভার্স ক্যালকুলেশন। মানে আগে আমরা নর্মালি কি তাপমাত্রা দেওয়া ছিল, ডিফারেন্স বের করতাম, ডেল এল বা এল টু বের করতাম। এখন ডেল এল বা এল টু দেওয়া থাকবে, তুমি তাপমাত্রা বের করতেছো। 7 আর 8 সেম। তাহলে এটা কি মুছবো এখন? আচ্ছা, তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের তাপের সাথে বস্তুর কি বলে আকার আয়তন বৃদ্ধির একটা সম্পর্ক। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে তাপ দিলে বস্তুর অবস্থার পরিবর্তন বা পদার্থের অবস্থার পরিবর্তন। তো আমরা দেখছি যে আমরা যদি একটা বরফের টুকরাকে যদি তাপ দিই বা একটা বরফের টুকরাকে যদি এমনি রেখে দিই, তাহলে কি হয়, ওটা আস্তে আস্তে পানিতে রূপান্তর হয়ে যায়। তো কথা হলো যে সে কেন পানিতে রূপান্তর হচ্ছে আর ভিতরে আসলে কি এমন ঘটতেছে। তো নর্মালি বরফ বরফ কি থাকে, বরফ হচ্ছে একটা কঠিন পদার্থ, পানির কঠিন অবস্থা। এইটা বলে কি হয়, পানি হয়। এরপরেও যদি সে তাপ পায় তাহলে সেটা বাষ্প হয়ে যায়। তো খেয়াল করো, এই যে বরফ থেকে পানি হচ্ছে, পানি থেকে বাষ্প হচ্ছে, তাপ গ্রহণ করতেছে তারা। তো আমাদের কাজ হচ্ছে তাপটা কিভাবে গ্রহণ করতেছে ওইটা হিসাব করা। তো হিসাব করলে কি হবে, হিসাব করলে এই বরফ থেকে বাষ্প বা বরফ থেকে পানি তৈরি করতে কত তাপ লাগে অ্যাকচুয়ালি তুমি ওইটা ক্যালকুলেট করতে পারবা। তো খুব সহজ মনে হইতেছে যে বরফ থেকে পানি হচ্ছে, পানি থেকে বাষ্প হচ্ছে, তো খুব সহজ। তো বাস্তবে দেখা গেছে যে এখানে একটু গ্যাঞ্জাম হয়। কিরকম? ধরো তুমি -20 ডিগ্রি সেলসিয়াসের বরফ নিছো, -20 ডিগ্রি সেলসিয়াসের বরফ। যেহেতু বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার মানে কি মাইনাস তাপমাত্রায় সে বরফই থাকবে, গলবে না। তো বরফ যদি গলতে চায় তাহলে কি করতে হবে তাকে? বরফ গলতে চাইলে তাকে ফার্স্টে 0 ডিগ্রিতে আসতে হবে। 0 ডিগ্রিতে না আসলে কিন্তু সে গলতে পারবে না। তাহলে -20 থেকে তাকে ফার্স্টে 0তে আসতে হবে, -20 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস। তো একটু আগে আমরা কি পড়ছি, একটু আগে আমরা পড়ছি যে বস্তুর যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন আসলে সেখানে তাপের আদান প্রদান ঘটে বা তাপের একটা পরিবর্তন হয়। তো যেহেতু বস্তুর তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে তোমার একটা তাপ দরকার, তাহলে এখানে তাপ দরকার বা তাপ শক্তি প্রয়োজন। কথা হলো তাপটা কি দিতে হবে নাকি তাপটা তার থেকে সরাতে হবে, মানে তাপ কি তুমি প্রয়োগ করবে নাকি তাপ হ্রাস করবে, কোনটা? যেহেতু তাপমাত্রা বাড়তেছে, মাইনাস থেকে প্লাসে আসছে, প্লাস বলতে আসলে পজিটিভ সংখ্যা বোঝায়, তাহলে মাইনাস থেকে প্লাসে আসলে অবশ্যই অবশ্যই তাপ দিতে হয়। তাহলে এখানে তাপ দিতে হচ্ছে, প্লাস দিয়ে বুঝালাম তাপ দিতে হচ্ছে। তাপ দিলাম, বরফ 0তে আসলো। এরপর কি হবে, যেহেতু বরফ তার গলনাঙ্কে পৌঁছায় গেছে, তাহলে এখন সে পানি হওয়ার চেষ্টা করবে, পানিতে চলে যাওয়ার চেষ্টা করবে, বরফ থেকে পানি হওয়ার চেষ্টা করবে। কথা হলো বরফ থেকে কি মানে এমনি এমনিতে পানি হবে? বরফ কি একটা কঠিন পদার্থ, পানি কি তরল? আমরা কি পড়ছি, কঠিন পদার্থের অণুগুলা অনেক কাছাকাছি থেকে কাঁপতে থাকে এবং তাদের মধ্যে যে কাঁপা, এই কম্পনটা খুবই কম হয়। তাহলে বরফের যে কণাগুলো আছে ভিতরে, কণাগুলোর মধ্যে কম্পন খুবই কম, নাই বললেই চলে। কিন্তু পানি তো তরল, তরলের জন্য আমরা কি পড়ছি,
তরলের যে কণাগুলা তারা কি একটা দূরত্ব থেকে খুব একটা ভালো কম্পন গতিতে কাঁপতে থাকে। তাহলে বরফের কম্পন নাই বললেই চলে, এরকম অবস্থায় ছিল, কিন্তু পানি সেখানে অনেক কম্পন আছে। তাহলে কম্পন বৃদ্ধি হচ্ছে এখানে। কম্পন বৃদ্ধি হওয়া মানে কি? তুমি মনে করো একজন চুপচাপ দাঁড়ায় আছে, চুপচাপ দাঁড়ায় থাকা মানে কি? তার কোনো কম্পন নাই। তুমি কি করলে? তাকে ঘুষি মারলে। ঘুষি মারলে কি হবে? সে অবশ্যই চুপচাপ থাকবে না, কিছু একটা করবে। ওই কিছু একটা করাকেই তুমি মনে করো কম্পন চিন্তা করো। তার মানে কি? একজনকে স্থির অবস্থা থেকে গতিশীল করার জন্য তোমাকে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তাহলে বরফের কণাগুলো স্থির ছিল, তুমি তাকে গতিশীল করতেছো, কণাগুলোকে গতিশীল করতেছো। গতিশীল করা মানে আসলে কম্পন। তাহলে গতিশীল করতে গেলে কি শক্তি লাগবে। এখন এই শক্তিটা তুমি দিবা কিভাবে? এই শক্তিটা তাপ হিসেবে দেওয়া খুব সহজ। তার মানে বরফ থেকে পানি হইতে গেলেও তাপ লাগবে। তাহলে এই অবস্থায় বরফ ছিল সে, কিন্তু যখনই এর পরে যাবে, এর পরে বলতে যখনই 0 ডিগ্রির পানি হবে, মানে গলা শুরু করছে, গলা শুরু করলে এইখানে কি আরেকটা তাপ দরকার। এইটুক ঘটনা কি বুঝতে পারছো কি বলছি? ও আচ্ছা, হ্যাঁ বুঝছি কি বলছি। তোমার কথা হচ্ছে যে এখানেও তো 0 ডিগ্রি, এখানেও 0 ডিগ্রি, তফাৎ কি আসলে? তফাৎ হইল এই যে এতটুক যেই স্টেপটা, এই স্টেপে তাপমাত্রা বৃদ্ধি পাইছে, কিন্তু বরফ কিন্তু পানি হয় না, জাস্ট তাপমাত্রা বৃদ্ধি পাইছে, গলনাঙ্কে পৌঁছাইছে বরফ। আর এই 0 ডিগ্রি থেকে এই 0 ডিগ্রিতে কি হয়েছে? তাপমাত্রা আগেরটাই আছে, কিন্তু এখন আর সে বরফ নাই, এখন পানি হয়ে গেছে। তার মানে অবস্থার পরিবর্তন ঘটছে। তার মানে তুমি যখন তাপ দাও, ওই তাপ তাপমাত্রাও বাড়াইতে পারে, আবার অবস্থার পরিবর্তনও করতে পারে। তো ফার্স্টে তাপমাত্রা বাড়াইছে, পরে অবস্থার পরিবর্তন করছে। এবং যখন তাপমাত্রা বাড়বে তখন অবস্থার পরিবর্তন ঘটবে না, এবং যখন অবস্থার পরিবর্তন হবে তখন তাপমাত্রা চেঞ্জ হবে না। এটা হচ্ছে তাপ শক্তির নিয়ম বলতে পারো, যে তাপ জাস্ট এট এ টাইম একটা কাজ করতে পারে, হয় তাপমাত্রা বাড়াবে অথবা অবস্থা চেঞ্জ করবে। তো সেখানে তাপমাত্রা বাড়াইছে, অবস্থা চেঞ্জ করতে পারে না। এরপরের স্টেজে সে অবস্থা চেঞ্জ করছে, তাই তাপমাত্রা বাড়াইতে পারে না। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণটা পানি হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি 2 কেজি বরফ নিয়ে কাজ শুরু করো, তাহলে ফার্স্টে ওই 2 কেজি বরফ -20 থেকে 0-তে আসবে। এরপরে ওই 2 কেজি বরফই 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যাবে, বাট পানি হয়ে যাবে, বরফ আর থাকবে না, সম্পূর্ণটাই পানি হয়ে যাবে। এইটুক ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা 0 ডিগ্রির পানিতে আসতে পারছি। এরপরে চিন্তা করো পানি এরপরে কি হবে। তুমি যদি আরো তাপ দাও, তাহলে পানি জানি যে পানি তাপ পাইলে সে বাষ্প হওয়ার চেষ্টা করে, কিন্তু কথা হলো পানি যদি বাষ্প হইতে চায় তাকে 100 ডিগ্রিতে পৌঁছাতে হবে, কারণ পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু পানি আছে 0 ডিগ্রিতে। তাহলে তুমি এখন যদি তাপ দাও, ওই তাপ কিন্তু তাকে বাষ্প করতে পারবে না, তাকে আগে 100 ডিগ্রিতে পৌঁছাতে হবে। তাহলে এরপরে যদি তুমি তাপ দাও, সে হচ্ছে 100 ডিগ্রির পানি হবে। তাহলে কি হলো? তাপ দিলাম, পানি তার স্ফুটনাঙ্কে পৌঁছাইল। ক্লিয়ার এটুক? আচ্ছা, আমি যদি এরপরও আরো তাপ দিই তাহলে কি হবে? এখন তো সেই স্ফুটনাঙ্কে পৌঁছাই গেছে, তাহলে এরপরের তাপটা
সেই কাজে লাগায়ে বাষ্প হয়ে যাবে। তাহলে যখন তুমি একটা কঠিন বস্তুকে তাপ দাও তাহলে তখন সে এই স্টেপগুলো ফলো করে। যদি সে তার গলনাঙ্কে না থাকে তাহলে ফার্স্টে গলনাঙ্কে পৌঁছায়, তারপর গলতে শুরু করে, তারপর সে স্ফুটনাঙ্কে পৌঁছায়, তারপর বাষ্প হতে শুরু করে। এই হচ্ছে একটা বস্তুর তাপ গ্রহণের স্টেপ বা ধাপ বলতে পারো। এবং অনেকে কোশ্চেন করতে পারে যে আমি যদি এখন এই বাষ্পকেও তাপ দিই তাহলে কি হবে? তো বাষ্পের পরে তো আর কোনো স্টেট নাই, পদার্থের আর অবস্থা আরেকটা আছে, ওটা হচ্ছে প্লাজমা। প্লাজমায় পৌঁছাতে গেলে অনেক অনেক তাপ লাগে, 500-5000 ডিগ্রি সেলসিয়াস, 6000 ডিগ্রি সেলসিয়াস এরকম লাগে। তো ওই তাপমাত্রা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত এই বাষ্পের টেম্পারেচার বাড়তে থাকবে। যখনই প্লাজমা স্টেটের টেম্পারেচারে যাবে তখন আবার অবস্থার পরিবর্তন হবে, মানে এটা কন্টিনিউয়াসলি ওই সিস্টেম চলতেই থাকবে। তাহলে আমরা যদি এটাকে সুন্দর করে আঁকি তাহলে ঘটনা এরকম হবে, বা গ্রাফে যদি আঁকি, ধরো এই বরাবর সময়, এটা হচ্ছে তাপমাত্রা, ধরো এটা হচ্ছে গলনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তো মনে করো বস্তু গলনাঙ্কের নিচে ছিল, তাহলে গলনাঙ্কের নিচে কি যে কোনো মান, ধরো এইখানে ছিল, তাহলে তুমি যদি তাপ দাও তাহলে ওই তাপটা সময়ের সাথে সাথে তাকে আগে গলনাঙ্কে পৌঁছানো সাহায্য করবে। গলনাঙ্কে পৌঁছাইলো, ধরো এটা হচ্ছে T1। এরপর তাপ দিলে কি হবে? তাপমাত্রা বাড়বে না, অবস্থার চেঞ্জ হবে, অর্থাৎ কঠিন থেকে তরল হবে, সেজন্য একটা সময় লাগবে। পুরোটা যখন তরল হয়ে যাবে তখন আবার কি হবে? তখন আবার তাকে স্ফুটনাঙ্কে পৌঁছানোর জন্য সাহায্য করবে ওই তাপটা, এটা হচ্ছে ধরো T3। এরপর যদি আবার তাপ দাও সম্পূর্ণটা হচ্ছে বাষ্প হবে, ধরো T4। এরপর বাড়তে থাকবে তাপমাত্রা। তো এই গ্রাফটা তোমাদের কেমিস্ট্রি অধ্যায় 2-তে মেবি আছে, পদার্থের গঠন চ্যাপ্টারে। তো এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে এখানে কিন্তু আমরা ওই তাপের ইফেক্টটা দেখতে পাইতেছি না। তো এই জন্য এইখানে আমরা মনে করি যে তাপটা ঘুমাইতেছে, তাপ কাজ করতে পারতেছে না, যদিও সে কাজ করতেছে আমরা দেখতে পাচ্ছি না। তো এই জন্য এইখানে বলা হয় সুপ্ত তাপ, এগুলা হচ্ছে সুপ্ত তাপ। কারণ আমরা আশা করি যে তাপ দিলেই তাপমাত্রা বাড়বে, কিন্তু এই দুইটা জায়গায় তাপমাত্রা বাড়তেছে না, অবস্থার চেঞ্জ হচ্ছে, তাই এই তাপগুলো হচ্ছে সুপ্ত তাপ। এখান থেকে সুপ্ত তাপের আইডিয়া আসছে। তাহলে পুরো ঘটনাটা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পদার্থের তাপমাত্রার সাথে অবস্থা এবং কি বলেছেন, পদার্থের তাপের সাথে তাপমাত্রা অবস্থা যদি গ্রাফ আঁকতে বলে তাহলে এই গ্রাফটা আঁকতে হবে। আর এই পর্যন্ত আমরা শিখলাম। এরপরে যে ক্লাসটা আছে ওই ক্লাসে হচ্ছে আমরা এইটা নিয়ে 4-5টা অঙ্ক করবো, তাহলে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন যে অংশ ওটা শেষ হয়ে যাবে।